সভার আজকের প্রধান অতিথি জনাব মশিউর রহমান সাহেব, ভিপি এবং এজেন্ট ব্যাংকিং প্রধান, সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড। আজকের সভাপতি দায়িত্ব পালন করবেন মোহাম্মদ আহমেদ মুক্তাদির রহমান, এবিপি এবং টাঙ্গাইল ব্রাঞ্চ ম্যানেজার। আজকের বিশেষ অতিথি মোহাম্মদ সাইফুল ইসলাম, আহ্বায়ক সিলিমপুর বাজার বণিক সমিতি। আজকের বিশেষ অতিথি জনাব মোহাম্মদ জয়দেব চন্দ্র বিশ্বাস, এবিপি এজেন্ট ব্যাংকিং ডিভিশন, সোশ্যাল ইসলামী ব্যাংক, ঢাকা। আজকের সভাপতির অনুমতি ক্রমে আজকের প্রোগ্রাম আমরা শুরু করতে যাচ্ছি। প্রথমেই পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করবেন মোহাম্মদ আবু সাইদ, পেশিমাম, সিলিমপুর। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইয়া আইয়ুহান الناس اعبدوا ربكم الذي خلقكم والذين من قبلكم لعلكم تتقون الذي جعل لكم الأرض فراشا والسماء بناء وأنزل من السماء ماء فأخرج به من الثمرات رزقا لكم فلا تجعلوا لله أندادا وأنتم تعلمون وإن كنتم في ريب مما نزلنا على عبدنا فأتوا بسورة من مثله وادعوا شهداءكم من دون الله إن كنتم صادقين صدق الله العظيم وصدق رسوله النبي الكريم السلام عليكم। ধন্যবাদ ইমাম সাহেবকে তার সুমধুর কণ্ঠে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করার জন্য। এখন যাদের জন্য আজকের আয়োজন, আমাদের এই ব্যাংকের সম্মানিত গ্রাহক বিন্দু, যাদের সহযোগিতায় সোশ্যাল ইসলামী ব্যাংক পিএলসি মাথা উঁচু করে কাপড়ের সাথে বাংলাদেশে ইসলামী ব্যাংকিং কার্যক্রম পরিচালনা করছে। এখন সোশ্যাল ইসলামী ব্যাংকের সকল গ্রাহককে ফুল দিয়ে বরণ করবেন মেঘনা বহুমুখী এন্টারপ্রাইজের পক্ষ থেকে। সকল গ্রাহককে ফুল দিয়ে বরণ করা হবে। আমাদের সম্মানিত গ্রাহক সোশ্যাল ইসলামী ব্যাংক পিএলসির সিলিমপুর বাজার আউটলেটের পক্ষ থেকে সবাইকে রজনীগন্ধার শুভেচ্ছা। আপনাদের সহযোগিতায় এবং আপনাদের সহযোগিতার কারণে আজকে আমরা সমগ্র বাংলাদেশ ব্যাপী প্রায় 380টা এজেন্ট ব্যাংকিং আউটলেট পরিচালিত হচ্ছে। এছাড়া সোশ্যাল ইসলামী ব্যাংকের প্রায় 200টির মতো শাখা এবং 250 মতো সাব শাখা বাংলাদেশে পরিচালিত হচ্ছে। তার একমাত্র দাবিদার হচ্ছেন আপনারা। শেষ হলে একটু বসে পারেন সবাই। এখন আমাদের সম্মানিত প্রধান অতিথিকে ফুল দিয়ে বরণ করবেন মেঘনা বহুমুখী স্বত্বাধিকারী মোহাম্মদ রেজাউল করিম রেজা ভাই।
রেজাউল কবির ভাই মশিউর রহমান স্যারকে ফুল দিয়ে বরণ করবেন। সবাই করতালির মাধ্যমে তাকে একটু সহযোগিতা করবেন। ধন্যবাদ রেজাউল করিম ভাই। এখন বিশেষ অতিথি জনাব সাইফুল ইসলাম সাহেবকে, সে আমরা শুনলাম নবনির্বাচিত সভাপতি, আমরা আহ্বায়ক হিসেবে জানতাম। অভিনন্দন সভাপতি সাহেবকে। সোশ্যাল ইসলামী ব্যাংকের পক্ষ থেকে ফুল দিয়ে তাকে বরণ করে নিচ্ছে মোহাম্মদ জুয়েল রানা। জুয়েল রানা আহ্বায়ক সাইফুল ভাইকে ফুল দিয়ে বরণ করে নিচ্ছে। ধন্যবাদ জুয়েল রানাকে। স্বত্বাধিকারী চারাবাড়ি বাজার আউটলেট সোশ্যাল ইসলামী ব্যাংক। এখন আমাদের বিশেষ অতিথি ঢাকা হতে আগত জয়দেব চন্দ্র বিশ্বাসকে ফুল দিয়ে বরণ করে নিচ্ছে আমাদের ফিরোজ ভাই, ফুল দিয়ে বরণ করে নিচ্ছে। এখন সম্মাননা স্মারক প্রদান করা হবে। মশিউর রহমান স্যার সুদীর্ঘ আজকেও ঢাকা থেকে পাবনা থেকে আমাদের টাঙ্গাইলে স্যার আমাদের উদ্বোধন অনুষ্ঠানে এই প্রতিষ্ঠানে এসেছিলেন 7 বছর আগে। স্যারকে সম্মাননা পুরস্কার দিবেন যথাক্রমে মাহবুবুর রহমান অপারেশন ম্যানেজার টাঙ্গাইল শাখা এবং বাসার ভাই স্বত্বাধিকারী সিলেমপুর বাজার আউটলেট। যাই হোক, সবাইকে অসংখ্য ধন্যবাদ। এখন আমরা আমাদের মূল অনুষ্ঠানে চলে যাচ্ছি। আচ্ছা, এখন আমাদের সভাপতিকে ফুল দিয়ে বরণ করবেন আমাদের কাতলি বাজার আউটলেটের মোহাম্মদ লাল মিয়া ভাই এবং নুরুল ইসলাম সাহেব, কাতলি বাজারের 2 জন। আমাদের আজকে সভাপতি মোহাম্মদ মুক্তাদির রহমান, এবিপি টাঙ্গাইল শাখা, টাঙ্গাইল ম্যানেজার। ধন্যবাদ। এখন আমরা আমাদের মূল অনুষ্ঠানে চলে যাচ্ছি। আসলে অনুষ্ঠানটা হচ্ছে আমাদের সম্মানিত গ্রাহকদেরকে নিয়ে। আপনাদের যদি মনে কোনো কথা থাকে আপনারা একটু চিন্তা করেন, স্যারের সাথে শেয়ার করবেন। এতদিন তো আমাদের কাছে বলছেন, বাসার ভাই, ফিরোজ ভাই এদের কাছে বলছেন। এখন আমাদের সম্মানিত স্যার, যিনি এই এজেন্ট ব্যাংকিং ডিভিশনের প্রধান, সে আপনাদের সামনে উপস্থিত হয়েছেন। তার সাথে আপনারা কথা বলবেন। তার আগে আমরা আউটলেট থেকে একজন করে শুভেচ্ছা বক্তব্যের জন্য দিব। খুব অল্প সময় করে আপনারা শুভেচ্ছা বক্তব্য দিবেন। প্রথমেই শুভেচ্ছা বক্তব্য দিবেন মোহাম্মদ আবুল বাসার। আচ্ছা, প্রথম শুভেচ্ছা বক্তব্য দিবেন রেজাউর রহমান, স্বত্বাধিকারী মেঘনা বহুমুখী এন্টারপ্রাইজ এবং সোশ্যাল ইসলামী ব্যাংক। রেজাউর ভাইকে তার মূল্যবান বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি, বা সংক্ষেপে। বিসমিল্লাহির রহমানির রহিম। সোশ্যাল ইসলাম ব্যাংক আয়োজিত আজকের এই গ্রাহক সমাবেশের সম্মানিত সভাপতি, উপস্থিত আছেন প্রধান অতিথি হিসাবে জনাব মশিউর রহমান, উপস্থিত আছেন বিশেষ অতিথি, উপস্থিত আছেন জয়দেব চন্দ্র বিশ্বাস, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন সাইফুল রহমান, সাইফুল ইসলাম। উপস্থিত সবাই সালাম জানিয়ে আসসালামু আলাইকুম। প্রথমে ধন্যবাদ জানাই জনাব মশিউর রহমান স্যারকে। গ্রাহক সমাবেশের প্রথম টাঙ্গাইলের মধ্যে আমাদের এই আউটলেটে
কে নির্বাচিত করার জন্য সোশ্যাল ইসলামের এজেন্ট ব্যাংককে তাকে স্বাগত জানাই, ধন্যবাদ জানাই, সকলকে ধন্যবাদ জানাই যে তাদের মূল্যবান সময় নষ্ট করে আমাদের মাঝে উপস্থিত হয়েছে। ধন্যবাদ জানাই আমাদের টাঙ্গাইল ব্রাঞ্চের সকল কর্মকর্তা কর্মচারী বিন্দুদের, সকলকে ধন্যবাদ জানাই। নিয়ে গেছিলেন, আমরা অনেকে বুঝতে পারলেও কিছু করতে পারিনি। 5ই আগস্টের পরে আমরা যখন জানতে পারলাম ব্যাংকিং ব্যবস্থার খুব করুণ অবস্থা, এরপরে যখন পরবর্তী সরকার আসলেন, এই সরকার এসে বিভিন্ন প্রণোদনা প্যাকেজ দিয়ে বিভিন্নভাবে করে ব্যাংকিং ব্যবস্থাটাকে টেনে সাজানোর চেষ্টা করছে। গ্রাহকরা হয়তো অনেক সময় আমাদের প্রতিষ্ঠানে এসে মানে ফেরত গেছেন। এই জন্যই আপনাদের পুনরায় যেহেতু প্রতিষ্ঠান পূর্বের ন্যায় ফিরে আসছে, এই জন্য আপনাদের যে সমাবেশ প্রয়োজন। এজন্যে আমরা ব্যাংকিং ব্যবস্থাপনা থেকে এই কার্যক্রম শুরু করেছে। এই সকলকে ধন্যবাদ জানিয়ে সুস্বাস্থ্য কামনা করে শেষ করছি। আল্লাহ হাফেজ। ভাইকে অত্যন্ত সুন্দর গঠনমূলক সংক্ষেপে বক্তব্য দেওয়ার জন্য। এখন আপনাদের সামনে সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন মোহাম্মদ নুরুল ইসলাম, স্বত্বাধিকারী কাতলি বাজার আউটলেট টাঙ্গাইল। খুব সংক্ষেপে বক্তব্য রাখছেন। বিসমিল্লাহির রহমানির রহিম। সোশ্যাল ইসলাম ব্যাংক কিন্তু আয়োজিত গ্রাহক সমাবেশ 2025-এর আজকে অনুষ্ঠানের সভাপতি জনাব মোহাম্মদ মুক্তাদির রহমানকে ধন্যবাদ এবং সেই সাথে ধন্যবাদ জানাচ্ছি আমাদের ঢাকা থেকে আগত প্রধান অতিথি জনাব মোহাম্মদ মুশিউর রহমান স্যারকে, এবং ধন্যবাদ জানাচ্ছি বিশেষ অতিথি জনাব সাইফুল ইসলাম আহ্বায়ক সমিতি সেলিমপুর বাজার, এবং সেই সাথে ধন্যবাদ জানাচ্ছি আমাদের বিভিন্ন আউটলেটের এজেন্টবৃন্দ এবং টাঙ্গাইল শাখার আমার স্যার জনাব মোহাম্মদ মাহফুজুর রহমান, এবং সেই সাথে ধন্যবাদ জানাচ্ছি আমাদের এই আজকের যে অনুষ্ঠানে গ্রাহক সমাবেশ সকল গ্রাহককে ধন্যবাদ জানাচ্ছি। রিজাউল করিম ভুট্টু, মাসুদ পারভেজ, আমাদের ওয়ালি ভাই, আবুল বাসার চপ্পল সহ সম্মানিত গ্রাহকবৃন্দ, আপনাদের সকলকে আমি ধন্যবাদ জানাচ্ছি। আজকে কষ্ট করে এখানে দীর্ঘক্ষণ যাবৎ আপনারা অপেক্ষা করছেন। যেহেতু আমাদের প্রধান মেহমান এখন এসে গেছে, আমাদের এই অনুষ্ঠানের কার্যক্রম শুরু হয়ে গেছে। শুধু আপনাদের এইটুকু বলতে চাই, ব্যাংক পরিচালনার ক্ষেত্রে আজকের এই গ্রাহক সমাবেশ এটা একটি সেবামূলক প্রতিষ্ঠান। কথা হচ্ছে আমরা সেই গ্রাহক ভাই বোনদের কতটুকু সেবা দিতে পারি, যতটুকু ভালো যতটুকু ভালো সেবা আমরা প্রদান করতে পারবো, তত বেশি এই প্রতিষ্ঠান উন্নতি লাভ করবে। আমরা বিগত দিনে দেখেছি আমাদের যে পাশে উত্তরা ব্যাংক, সেই উত্তরা ব্যাংকেই আমাদের এই এলাকার প্রায় লোকেরই অ্যাকাউন্ট, আমাদের যাতায়াত কিন্তু উত্তরা ব্যাংকেই বেশি থাকে। আমি একদিন ওই উত্তরা ব্যাংকে টাকা তুলতে গিয়ে দেখি আমাদের তো গ্রামের এলাকার ব্যাংক, এখানে গ্রাম এলাকার যে গ্রাহক ভাইয়েরা এরা কিন্তু অনেক কিছুই অতটা ভালো বোঝে না। সেই সুবাদে আমাদের এই গ্রাম এলাকার ব্রাঞ্চে কর্মকর্তাগুলো একটু দেখে শুনে ধৈর্যশীল কর্মকর্তা নিয়োগ করা উচিত বলে আমরা মনে করি। আমি একটু টাকা তুলতে গিয়ে দেখি একটি লোক চেক লিখে দেওয়ার জন্য ব্যাংক কর্মকর্তাকে অনুরোধ জানাচ্ছে, কিন্তু তারা আচরণটা তেমন একটু ভালো দেখলাম না। তাকে ধমক দিয়ে বসিয়ে দিল, অপেক্ষা করে, মন খারাপ করে সে সাইডে দিয়ে বসে। এই ধরনের আচরণ
আমরা ব্যাংক কর্মকর্তাদের কাছ থেকে আশা করি না। আবার তার 3-4 মাস পরে একবার দেখলাম আরেকটি গ্রাহক সেই চেক লেখে দেওয়ার ব্যাপারে রিকোয়েস্ট করতেছে, কিন্তু তাকে সেকেন্ড অফিসার দেখলাম অত্যন্ত সুন্দরভাবে, ভাই বসেন, আপনি আপনার কাজ আমি করে দিচ্ছি, 2-3 বার বললো। তারপরে দেখলাম ওই ম্যানেজার স্যার ওইখান থেকে সেটা ফলো করে, সেই ম্যানেজার স্যার উঠে এসে কিন্তু সেই গ্রাহকটিকে নিয়ে সে নিজের হাতে সেই চেকটা লিখেছে। আমরা এটাও কিন্তু দেখেছি। তো এই গ্রাম এলাকার ব্রাঞ্চগুলোতে অত্যন্ত ধৈর্যশীল ব্যক্তিদেরই আমরা নিয়োগ আশা করি, এবং গ্রাহক ভাইয়েরা যত ভালো এখানে সেবা পাবে, ব্যাংকগুলো তত উন্নতির শিখরে যাবে। আজকে আমরা এই ইসলাম ব্যাংকের উন্নতি কিন্তু দেখছি। এখানে যারা দায়িত্ব রয়েছে, বিশেষ করে আমাদের রেজাউল গরিব ভুট্টু ভাই, ওয়ালে ভাই, আমাদের মাসুদ ভাই, আমাদের আবুল বাসার চপল ভাই, এরা অত্যন্ত ভালো মানুষ। এই জন্য এই এলাকার গ্রাহক কিন্তু এই ব্যাংকের উপরে অনেকটাই আস্থা রাখে। আমরা আশা করি এই ব্যাংকে অতি তাড়াতাড়ি প্রায় 2000 গ্রাহক ইতিমধ্যে কিন্তু হয়ে গেছে। এত তাড়াতাড়ি এত গ্রাহক অন্য কোনো ব্যাংকে কিন্তু আমরা দেখিনি, কিন্তু এদের ভালো পারফরমেন্স, ভালো মানসিকতার কারণে এত উন্নতি লাভ করা সম্ভব হয়েছে। প্রিয় গ্রাহকবৃন্দ, আপনারা জানেন বিগত সরকারের আমলে, বিগত যে ভোটারবিহীন অবৈধ সরকার এই বাংলাদেশে ছিল, তাদের আমলে আপনারা দেখেছেন এই ইসলামী ব্যাংকের উপর বিশেষ করে আমরা যারাই ধর্মপ্রাণ মুসলমান এই বাংলাদেশের, তারা এই ইসলামী ব্যাংকের উপরে একটু দুর্বলতা কেন রাখি? সব ব্যাংকে সুদ কিন্তু আছে, কিন্তু আমরা বিভিন্ন মাহফিলে বিভিন্ন আলেমদের শুনেছি এই ইসলামী ব্যাংকের ব্যাপারটা কিন্তু একটু ভিন্ন রকম। এই ইসলামী ব্যাংকের যে টাকা, সেটা ব্যবসার মাধ্যমে ইনভেস্ট করা হয়, সেই ব্যবসার পার্সেন্টেজ হিসেবে আমাদের গ্রাহক ভাইদেরকে দেওয়া হয়। সেই ক্ষেত্রে আমরা এই বাংলাদেশে সংখ্যাগরিষ্ঠ মুসলমান এই ইসলামী ব্যাংকের উপর দুর্বলতা রাখি। যখন সে বিগত সরকার দেখলো যে এই ইসলামী ব্যাংক তো তরতর করে উন্নত শিখরে পৌঁছে যাচ্ছে, তখন তাদের কুনজর কিন্তু ইসলামী ব্যাংকের উপর পড়লো। তারা এই ইসলামী ব্যাংক নিজের দায়িত্বে, তাদের এই সরকারের দায়িত্বে নিয়ে গিয়ে তাদের মন মতো লোকজন এই ইসলামী ব্যাংকে বসিয়ে এই ইসলামী ব্যাংকের কিন্তু তারা অনেক ক্ষতি করেছে বিগত দিন। তারা ইসলামী ব্যাংক সহ বিভিন্ন ব্যাংকে টাকা পয়সা লুটপাট করে নিয়ে তারা বিদেশে গাড়ি বাড়ি করেছে। আমরা ধন্যবাদ জানাই এই ইসলামী ব্যাংকের যারা কর্মকর্তা, যে এখনো এত কিছুর পরেও, এত লুটপাট করার পরেও এই ইসলামী ব্যাংক কিন্তু মাথা উঁচু করেই দাঁড়িয়ে আছে। আরো ধন্যবাদ জানাচ্ছি যে ইসলামী ব্যাংকের গ্রাহক কিন্তু আজ পর্যন্ত ওইরকম কোনো অভিযোগ করতে পারেনি যে আমরা এই ইসলামী ব্যাংকে টাকা পাইনি, আমরা হয়রানি হয়েছি। তার জন্য অবশ্যই এই ইসলামী ব্যাংক কর্মকর্তাদের ধন্যবাদ পাওয়ার উপযোগী তারা, তাদের আমরা ধন্যবাদ জানাচ্ছি। গ্রাহক বিন্দুদের বলতে চাই, আপনাদের আর হতাশার কিছু নাই। বিগত স্বৈরাচার বিদায় হয়েছে, 5ই আগস্টের পর আমরা নতুন বাংলাদেশ পেয়েছি। এই নতুন বাংলাদেশে সব কিছু নতুন করেই হবে, সব সুন্দর হবে ইনশাআল্লাহ। এখন থেকে আপনারা নিশ্চিন্তে এই ব্যাংকের সাথে লেনদেন করবেন, কোনো প্রকার সমস্যা হবে না বলে আমরা আশা করি। পরিশেষে এইটুকু বলতে চাই, আপনারা জানেন আমি এই শ্রীরামপুর বাজারের দায়িত্বে অনেকদিন যাবৎ রয়েছি। গতকালকে নবনির্বাচিত সভাপতি হিসাবে কিন্তু দায়িত্ব নিয়েছি আমি এই বাজারে। আপনারা অনেকে জানেন এই হাটটা কিন্তু, শ্রীরামপুর হাটটা কিন্তু আমার নামে ডাক হয়েছে। আমরা 5ই আগস্টের পর দেশনায়ক তারেক রহমান আমাদের যেভাবে নির্দেশ দিয়েছিলেন, ধর্ম যার যার নিরাপত্তা পাবার অধিকার সবার, সেই সুবাদে আমরা অতি তাড়াতাড়ি তখন মিটিং দিয়ে সবাইকে নিরাপত্তার দায়িত্ব কিন্তু নিয়েছিলাম। এই এলাকায় আপনারা বলতে পারবেন যে
সারা বাংলাদেশে কি হয়েছে না হয়েছে সেটা বড় ব্যাপার না, কিন্তু আমাদের এলাকায় কিন্তু কোনো ব্যক্তি 5ই আগস্টের পর হয়রানির শিকার হয় নাই। তাই আমরা আশা করি নির্বিঘ্নে আপনারা এই ব্যাংকগুলোতে লেনদেন করবেন। ব্যাংক কর্মকর্তা যারা রয়েছেন তাদের আশ্বস্ত করতে চাই, আপনাদের যে কোনো আপদ বিপদে আমাদের এই বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সহ আপনাদের বাজার কমিটি সকল নেতৃবৃন্দ আপনাদের পাশে সবসময় থাকবে ইনশাল্লাহ, এই আশা ব্যক্ত করে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। ধন্যবাদ জনাব সাইফুল ইসলাম সাহেবকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বক্তব্য রাখার জন্য। ব্যাংক নিয়ে সাইফুল ভাই আসলে অনেক চিন্তা ভাবনা করে মনে হয়, কথা বোঝা গেল। যাই হোক, সাইফুল ভাইয়ের মতো সবাই আমরা ব্যাংক নিয়ে এরকম চিন্তা ভাবনা করি। যাই হোক, ব্যাংকের ভালো হবে ইনশাল্লাহ। এখন আপনাদের সামনে সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে আসছে, শুভেচ্ছা বক্তব্য নিয়ে আসছে জনাব জয়দেব চন্দ্র বিশ্বাস, FABP, সোশ্যাল ইসলামী ব্যাংক PLC, ঢাকা। আজকের এই গ্রাহক সমাবেশ ও মত বিনিময় সভায় উপস্থিত আমাদের ঢাকা থেকে আগত প্রেজেন্ট ব্যাংকিং হেড জনাব মশিউর রহমান স্যার, উপস্থিত আমার মঞ্চের সভাপতি ও বিশেষ অতিথি এবং আমার সামনের সারির সম্মানিত এজেন্টগণ ও আমার সম্মানিত গ্রাহক দল, আসসালামু আলাইকুম। আমি এখানে কোনো বক্তব্য দেওয়ার জন্য দাঁড়াইনি, আমরা একটা মেসেজ নিয়ে আসছি। আমাদের ব্যাংকের 5ই আগস্টের পরে যে দুর্যোগ নেমে আসছিল, এই দুর্যোগের ঘটনা আমরা সবাই জানি, আপনারাও জানেন, আমরাও জানি। এবং ওই সময়ে বিশেষ করে ইসলামী ব্যাংকগুলোর প্রতি বড় ধরনের দুর্যোগ নেমে আসে, যে বা যারা এটা ঘটাইছে যে ইসলামী ব্যাংকের প্রতি এই সমস্যাগুলো তৈরি হয়েছে। আসলে সমস্যা শুধু ইসলামী ব্যাংকের না, সমস্ত ব্যাংকের সমস্যা ছিল, সমস্ত ব্যাংকের। তো যাই হোক, আমরা ইসলামী ব্যাংক হয়ে সেই সমস্যাগুলো পড়ে যাই। সেই কারণে আমরা আপনাদের সাথে আগে সেই যোগাযোগটা রক্ষা করতে পারিনি বা সেই ধরনের সুযোগ সুবিধা দিতে পারিনি। এবং আপনারা যারা গ্রাহক আছেন, আপনারা কিন্তু অনেক কষ্ট পেয়েছেন আমাদের কাছ থেকে, কারণ আমাদের যে সেবাটা আমরা আগে দিতে পারছি, মাঝখানে সেবাটা দিতে পারছিলাম না। এবং গত 7 মাস আমাদের কোনো ম্যানেজমেন্ট ছিল না। আমরা ঠিক এই হাল ছাড়া নৌকার যে অবস্থা হয়, আমরা সেভাবে চলছিলাম। আমরা নতুন ম্যানেজমেন্ট পেয়েছি, নতুন এমডি স্যার পেয়েছি, সে কারণে আপনাদের কিছু দিক নির্দেশনা দেওয়ার জন্য আমাদের পাঠিয়েছেন। সেই দিক নির্দেশনা খুবই সহজ। সেটা হচ্ছে, আপনাদের কিন্তু অনেকেই আছে যে আমাদের কোনো আউটলেটে গিয়ে ব্রাঞ্চে সাবব্রাঞ্চে আশানুরূপ সার্ভিস পান নাই, কিন্তু আমরা এখন সেই সার্ভিস দিতে সক্ষম। এবং কোনো ধরনের ভয় করবেন না, কোনো ধরনের টেনশন নেবেন না। আপনারা আগে যেমন এই ব্যাংকের সাথে ছিলেন, এখনো থাকবেন, কারণ ব্যাংকটা আপনাদের। আমরা হলো চাকরিজীবী, আমরা কর্মজীবী, আমরা কর্ম করি। আপনারা থাকলে ব্যাংক থাকবে, ব্যাংক থাকলে আমরা কর্ম করতে পারবো। আর ছোট্ট একটা ঘটনা বলি, আমার ঢাকার এক ব্রাঞ্চে এক মহিলা, উনি ম্যানেজারের কাছে বলছে কি, আমার একটা এসে আছে 50 লক্ষ টাকা, আমার টাকাটা খুব দরকার, দিতে হবে। তো ম্যানেজার বললো, আমি এই মুহূর্তে আমি 50 লক্ষ টাকা দিতে পারি, কিন্তু এই 50 লক্ষ টাকা দিয়ে আমি 100 দিন গ্রাহককে বিদায় করবো। আপনাকে আমি টাকাটা আজকে দেবো না, আগামীকাল আপনাকে টাকা দেবো। তো ভদ্র মহিলা বল, ঠিক আছে, টাকাটা অ্যারেঞ্জ হলে আমাকে ফোন দিয়ে। পরের দিন আমাকে ফোন দেওয়া হলো, যাবো আপনার টাকা রেডি, আপনি আসেন। কিন্তু বলছে না, আগামী ঝামেলা আছে, আমি আগামীকাল আসবো। পরের দিন যথারীতি আবার ম্যানেজার ফোন দিয়েছেন, যাবো আপনার টাকা রেডি, আপনি আসেন। ওই ম্যানেজার ওই ব্রাঞ্চে নতুন ছিল, উনি ওনাকে চিনেন না। পরে ওই গ্রাহক পরিচয় দিল যে আমি আসলে পেশায় একজন ডাক্তার, আমার এই টাকাটা নিয়ে অন্য ব্যাংকে রাখতে হবে, কারণ অনেকের মুখে শুনতেছি আপনাদের অবস্থা খারাপ, টাকা পয়সা পাওয়া যাবে না। আমি এই কারণে আসলে টাকাটা চাইছি, আমি তো টাকা নিয়ে অন্য ব্যাংকে রাখবো, অন্য বাসায় রাখবো। যেহেতু আপনি টাকা অ্যারেঞ্জ করে ফেলেছেন, আমি সেই টাকাটা নিব না। এটা কেন বললাম, যে অনেকে ভয় পেয়ে টাকা তুলছে, আপনার টাকা দরকার না, কিন্তু ভয়ে আসছেন, টাকাটা নিয়ে এসে পরে যদি কিছু হয়ে যায়। কিন্তু আপনারা যারা আছেন, দেখছেন এই গত 7 মাস আমাদের কিছুই হয়, দিন দিন আমাদের আরো উত্তর হয়েছে। আজকে আপনি 1 কোটি টাকা জমা দেন, কালকে আমি 1 কোটি টাকা দেওয়ার ব্যবস্থা করবো, যে কোনো আউটলেট থেকে। আমার সামনে আমি বলে যাচ্ছি, এবারে এমডি স্যারের
মেসেজ, আপনারা যদি এই আউটলেটে 1 কোটি টাকা জমা দেন, আপনি পরের দিন 1 কোটি টাকা চেক দিলে উঠাইতে পারবেন, এবং আমরা এটা দিয়ে আসছি, দিতে পারছি। এটাই মূলত মেসেজ। আমি আর কোনো বক্তব্য দেবো না, আপনাকে মেসেজটা দিলাম এই কারণে আপনি একটু ভয় পাবেন না। এখানে যে আউটলেটটা তিনি খুলেছেন উনি কিন্তু এই এলাকার লোক, অন্য কোনো এলাকা থেকে আসেন নাই। তাদেরকে আপনারা চিনেন, তাদেরকে সম্পূর্ণভাবে চেনেন। উনি চলে গেলে আপনার বলতে তাহলে আমার টাকা চলে গেল, উনি যায় নাই, উনিও যায় নাই, ব্যাংকও যায় নাই। অতএব আপনারা পূর্ণটমে আমাদের সাথে সহযোগিতা করেন। আপনারা ভালো থাকবেন। ধন্যবাদ সবাই। ধন্যবাদ জনাব জয়দেব চন্দ্র বিশ্বাস অত্যন্ত সুন্দর বক্তব্য রাখার জন্য। এখন আপনাদের সামনে অত্যন্ত মূল্যবান বক্তব্য নিয়ে আসছে আজকের অনুষ্ঠানের মধ্যমণি, যার আমন্ত্রণে আমরা সকল আউটলেট ধন্য হয়েছি। আমাদের সোশ্যাল ইসলামী ব্যাংক পিএলসির এজেন্ট ব্যাংকিং ডিভিশনের প্রধান স্যার চাচ্ছিল যে এজেন্টদের পক্ষ থেকে আরো দু একজন কথা বলুন। এখন আপনাদের সামনে সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে আসছে জনাব মোহাম্মদ লাল মিয়া, ওটা হচ্ছে প্রোপাইটার নাগরপুর কাতুলি বাজার আউটলেট। লাল মিয়া ভাই খুব সংক্ষেপে। আসসালামু আলাইকুম। আপনারা সবাই ভালো আছেন? আপনাদের মাঝে আসলে আমি আসলে বক্তব্য দিতে পারি না বা মাইকে কথা বলতে পারি না। যদি ভুল হয়ে থাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। গ্রাহকদের উদ্দেশ্যে আমার কিছু কথা আছে। যারা গ্রাহক আছেন তারা টাকা জমা দেওয়ার সময় অবশ্যই প্রিন্টের রিসিপ্ট নেবেন এবং উত্তোলন করার সময়ও প্রিন্টের রিসিপ্ট নেবেন। কারণ হাতের লেখা রিসিপ্টে অনেক সময় টাকা জমা দিয়ে গেলেন, হাতের রিসিপ্ট দিয়ে দিল, হাতের লেখা রিসিপ্ট দিয়ে দিল, টাকাটা জমা হয় নাই। তখন ওই অফিসার যে থাকবে, ওই অফিসারের টাকাটা যদি পকেটে করে নিয়ে যায়, ওটার দায়ভার কিন্তু কেউ হবে না। এই কারণে আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি, টাকা যখন জমা দিবেন তখন অবশ্যই প্রিন্টের রিসিপ্ট দিবেন এবং উত্তোলনের ক্ষেত্রে একই প্রিন্টের রিসিপ্ট নিয়ে আপনারা ব্যাংকে থেকে বের হবেন এবং মোবাইলের SMS এর মাধ্যমে আপনি মিলিয়ে দেখবেন যে টাকা অ্যাকাউন্টে ঠিক আছে কিনা। যদি ঠিক না থাকে তাহলে ওই সাথে সাথে আপনারা ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তা আছে তাদের সাথে যোগাযোগ করবেন। ঠিক আছে, ধন্যবাদ। আপনার সংক্ষিপ্ত বক্তব্য দেবেন। ধন্যবাদ জনাব লাল মিয়াকে। এখন আপনাদের সামনে বক্তব্য রাখবেন এজেন্ট ব্যাংকিং ডিভিশনের প্রধান জনাব মশিউর রহমান স্যার। স্যারকে তার মূল্যবান বক্তব্য রাখার জন্য অনুরোধ করা হচ্ছে। এক হচ্ছে যে সমস্ত গ্রাহক আমাদের আউটলেটের যতগুলো আউটলেট আছে টাঙ্গাইলের সবগুলো আউটলেটের সার্ভিসে সন্তুষ্ট, অথবা সংকোচের কারণে আপনারা যে অসুবিধাগুলো ফেস করেন সেই অসুবিধাগুলো আপনারা আমাদের সামনে প্রকাশ করতেছেন না। যে কোনো একটা হতে পারে, প্রথমটা হলে সবচেয়ে ভালো। আর আমার কাছে যেটা মনে হয় যে কিছু বিষয় আছে যেগুলা আপনাদের জানা দরকার, কারণ আপনার কাছে যদি ইনফরমেশন থাকে তাহলে আপনার যে কোনো বিষয়ে একটা সিদ্ধান্ত নিতে সুবিধা হবে। এখানে সাইফুল সাহেব অনেক কথা বলছেন পরে, কিন্তু আমরা এটা বুঝতে পারি নাই যে দেশের পরিস্থিতিটা আসলে কতটা খারাপ। আমাদের নতুন ইন্টারিম গভর্নমেন্ট আসার পরে আমরা বুঝতে পারি যে আমাদের সেক্টর গুলো এক একটা কি অবস্থা, কতটুক মানে দুর্নীতিতে নিমজ্জিত, এবং সমস্ত কিছুর ক্ষেত্রে এই সবগুলা সেক্টর যেহেতু দুর্নীতির আখড়ায় পরিণত হয়েছিল, দেশের ইকোনমিটাও ছিল একই রকম। দেশের ইকোনমি ছিল ভঙ্গুর। আমরা দেখেন যে গত বছর রমজানে আমরা মানে এই বছর রমজানে আমরা যেই খেজুর, ছোলা, ডাল যেই দামে আমরা কিনতে পারছি, গত 10-12 বছরে কিন্তু এই দামে আমরা পারি নাই কিনতে। প্রতি বছর আমাদের
রোজার আগে খেজুর কিনে রাখতে হইতো বা ছোলা ডাল কিনে রাখতে হইতো। এই বছর কিন্তু আমি দেখছি রোজার মধ্যেই খেজুরের ব্যবসায়ী যারা, তারা খেজুর পৌঁছাচ্ছে, বিক্রি নাই। কেন? যে মানুষ কিনে ফেলছে, সাপ্লাই ছিল অনেক, দাম ছিল সাশ্রয়, এবং মানুষ যার যার মতো কিনে ফেলছে। তার মানে হচ্ছে যে সরকার যদি চায় তাহলে সবকিছু সম্ভব, খুব কঠিন কিছু না। শুধুমাত্র খেজুর যেহেতু বাংলাদেশে হয় না, এটা ইম্পোর্ট করতে হয়, বাইরে থেকে আনতে হয়, খেজুরের ডিউটি কমাই দিছে, 0 করে দিছে, এবং ট্যাক্স কমাই দিছে, যার ফলে মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে চলে আসছে। এই একটা কাজ করি, দেখেন যে মানুষ কিন্তু, সাধারণ মানুষ আমরা যারা আছি, তারা কিন্তু এই গভর্নমেন্টের প্রতি খুব সফট হার্টেড, যে হ্যাঁ এই গভর্নমেন্ট ভালো কাজ করতেছে। কারণ হচ্ছে যে আমি অল্প দামে কিনতে পারতেছি আমার প্রয়োজনীয় জিনিস, কোনো ধরনের কোনো বড় সড়ো কোনো অনাচারের মধ্যে নাই আমরা, বা যারা দায়িত্বে আছেন এই মুহূর্তে তাদের বিরুদ্ধে খারাপ কিছু এই মুহূর্তে শোনা যাচ্ছে না। এই সমস্ত কারণে মনে হচ্ছে যে না, আমরা এখন আল্লাহর মতে ভালো আছি। কিন্তু একটা সরকার যদি দেশের ওয়েলফেয়ার চিন্তা না করে, মঙ্গল চিন্তা না করে, কতটুক ক্ষতি করতে পারে, ছোট্ট একটা উদাহরণ দিব আপনাদেরকে। আমি এটা ইয়েতে আপনাদের বলে আসছি যে আমরা আসলে অনেকেই জানতাম না, আমার ধারণা যে বেশিরভাগ লোকই আমরা জানতাম না যে ইলিশ মাছ এবং সাগরে মাছ ধরার উপর একটা নিষেধাজ্ঞা থাকে বাংলাদেশে, হচ্ছে 61 দিনের। এই 61 দিন ইলিশ মাছ ধরা, পরিবহন করা, বিক্রি করা নিষিদ্ধ। এটা একবারে সরকার সার্কুলার দিয়ে এটা জারি করে দেয়, এবং কাউকে যদি পাওয়া যায় যে ইলিশ ধরতে গেছে বা ইলিশ বিক্রি করতেছে, তাকে জেল জরিমানা হয় তার। আমাদের আগের সরকার এতটাই আমাদের প্রতি সহানুভূতিশীল ছিল যে ওনারা পার্শ্ববর্তী দেশ, আমরা করতাম 61 দিনের জন্য ব্লক থাকতো আমাদের, পার্শ্ববর্তী দেশ করতে হচ্ছে 50 দিনের জন্য। তো এই যে 10-11 দিনের একটা গ্যাপ, এই গ্যাপের মধ্যে যেন ওনারা আমাদের মাছ না ধরার জন্য যে মাছগুলা জমে যায়, বড় হয়, সেই মাছগুলো যেন ওনারা নিয়ে যেতে পারে, সেই জন্য ওনারা এই ব্যবস্থা করে রাখছিলেন। তো তারা আমাদের জন্য এতটুকু চিন্তা করছে। এটা আমি একটা ছোট্ট সিম্পল উদাহরণ দিলাম, যেটা আমরা হয়তো 99% লোক জানতাম না। এটা যখন এই গভর্নমেন্ট আসার পরে যখন বললো, যে জাস্ট এক মাস আগে এটা আসছে, যে এখন থেকে ওই দেশে যতদিনের জন্য বার থাকবে, বন্ধ থাকবে, এক্স্যাক্টলি বাংলাদেশেও ততদিন বন্ধ থাকবে, একদিনও আগে পরে হবে না। তার সাথে ওই দেশের সাথে মিল রেখে আমাদের এটা করা হবে। এখন জেলেরা খুব খুশি। তাহলে বোঝেন যে বাকি সমস্ত ক্ষেত্রে আমাদের সরকার, আগের ফ্যাসিস্ট সরকার আমাদেরকে সমস্ত দিক দিয়ে শেষ করে ফেলছে। আমাদের আমরা যে এই যে বিদ্যুৎ আনি বা তেল, জ্বালানি তেল আমদানি করি, খাদ্যশস্য আমদানি করি, এগুলো আমদানি হয়েছে ঠিকই, কিন্তু পেমেন্ট করে নাই, বাকি রেখে দিছে। ওয়ার্ল্ড ব্যাংক, IMF, ADB-র পেমেন্ট, যেটা লোন আনা হয়েছে, কিন্তু সেগুলার লোন শোধ করে নাই। এই সমস্ত কিছু কিন্তু জমে গেছে। এত কিছু জমার পরও গত বছর আমাদের রিজার্ভ যে দাঁড়াইছিল 11-12 বিলিয়ন ডলারে, বাট এখন রিজার্ভ কোথায় গেছে? 26 বিলিয়ন প্রায়। তো এটা তার মানে হচ্ছে যে কোনো গভর্নমেন্ট যখন ক্ষমতায় আসবে, আমি আশা করি যে সামনে হয়তো ইলেক্টেড গভর্নমেন্ট আসবে, প্রত্যেকটা গভর্নমেন্টেরই এখান থেকে শেখার আছে যে সাধারণ মানুষের জন্য যে কোনো গভর্নমেন্ট যদি কাজ করে, তাহলে সাধারণ মানুষ তাদেরকে অবশ্যই সাপোর্ট করবে, এটার বিষয়ে কোনো সন্দেহ নাই। এবং বাংলাদেশের মানুষ, সাধারণ মানুষ খুব বড় কিছু চায় না, খুব অল্প চাহিদা, এই চাহিদাটুকু পূরণ করলেই আমরা কিন্তু খুশি থাকি। কিন্তু অনেক সময় এই জিনিসগুলা করা হয় না, এটা হচ্ছে আমাদের দুঃখের বিষয়। তো এই যে অনাচার, এই অনাচারের
একটা বড় অংশ গেছে হচ্ছে ব্যাংকগুলোর উপর দিয়ে। দেখেন যে আপনি যেহেতু সোশ্যাল ইসলামী ব্যাংকে আপনার অ্যাকাউন্ট আছে, ডিপোজিট আছে, আপনি সোশ্যাল ইসলামী ব্যাংকের সাথে আপনি রিলেটেড, এই জন্য টিভিতে অথবা পত্রিকায় এই নিউজটা আপনার কানে বেশি আসবে, আপনার চোখে বেশি পড়বে। বাংলাদেশের এমন কোন ব্যাংক নাই যে এই গত 16-17 বছরে ক্ষতিগ্রস্ত হয় না। 61টা ব্যাংকই ক্ষতিগ্রস্ত। শুধুমাত্র সোনালী ব্যাংক, আমরা এগুলা মানে হয়তো শুনি যে সোনালী ব্যাংকের ট্রেজারির ভল্টের ভিতরে যে গোল্ড থাকার কথা, সেই গোল্ডও নাকি পাচার করে দিছে, গোল্ডও নাকি সরাই ফেলছে। তো লুটপাটটা এই লেভেলে হয়ে গেছে। তার মধ্যে আরো বড় সমস্যা হচ্ছে শরিয়া ব্যাংকগুলার। সাইমুল ভাই এটা বললেন, শরিয়া ব্যাংকগুলার বিপদ হয়েছে আরো বেশি। কারণ হচ্ছে যে ওনাদের একটা বড় এজেন্ডা ছিল, সেটা হচ্ছে যে জঙ্গি ফাইন্যান্সিং। ওনারা বিভিন্ন জায়গাতে বলে বেড়াইছেন যে বিভিন্ন জায়গাতে যে জঙ্গি অ্যাক্টিভিটিস যেটা ওনারা দেখাইছে, সেখানে ইসলামী ব্যাংক এবং শরিয়া ব্যাংকগুলো নাকি ওখান থেকে টাকা দিচ্ছে, টাকা দিয়ে তাদেরকে বোমাবাজি করাইছে, মানুষ মারছে। তো এইগুলা কথা বলে ওনারা এই সমস্ত ব্যাংকের যে বোর্ড ছিল, সেই বোর্ডের যারা ডিরেক্টর, চেয়ারম্যান, তাদেরকে সরাই দিয়ে সরকারের অনুগত বাহিনী বসাই দিছে, যেই কারণে এই বিপদ আমাদের উপরে। তবে আল্লাহর অশেষ রহমত যে 5ই অগাস্টের এই গণ আন্দোলনের পরে, গণ অভ্যুত্থানের পরে নতুন যে গভর্নমেন্ট আসছে, সেই গভর্নমেন্ট সমস্ত কিছু পুনর্গঠন করতেছে। এই সাইফুল ভাই বললেন যে নতুন বাংলাদেশে আর আগের মতো কেউ কিছু করতে পারবে না, এটা কারো পক্ষে সম্ভবই না। যেটা হয়ে গেছে সেটা হয়ে গেছে। কেউ আর এভাবে সাধারণ মানুষের উপর অত্যাচার করতেও পারবে না, ব্যাংক থেকে লুটপাটও এত সহজ হবে না। কারণ আপনি আজকে সেলিমপুর বাজারের ওই দুই দোকানের মাঝেও যদি কেউ কাউকে দা দিয়ে কোপ দেয়, মাথায় একটা বাড়ি দেয়, ওইটাও আরেকজন ওই মোবাইল দিয়ে হয়তো ভিডিও করবে বা সিসি ক্যামেরাতে ধরা পড়বে। প্রত্যেকটা জিনিস এখন ধরা পড়তেছে এবং এগুলোর বিচার হবে। তো এই জন্য আমাদের ব্যাংকগুলোতে ঝামেলা ছিল বেশি, বাট আল্লাহর অশেষ রহমত যে এখান থেকে আমরা এখন বের হয়ে আসতেছি। আপনি দেখেন যে 5ই অগাস্টে প্রাইম মিনিস্টার পালাই গেল, আমাদের পুলিশের চিফ পালাই গেল, র্যাবের চিফ পালাই গেল, বাংলাদেশ ব্যাংকের গভর্নর পালাই গেছে, যেটা পৃথিবীর হিস্ট্রিতে কোথাও না হয় নাই। ইভেন আমাদের একজন মসজিদের, বাইতুল মোকাররম মসজিদের খতিব সাহেব পালাই গেছে। ওনার কি ভয়! এখানে তো ইমাম সাহেব একজন কোরআন তেলাওয়াত করে গেলেন, খুব চমৎকার কোরআন তেলাওয়াত করছেন উনি। তো মসজিদের খতিব সাহেব পালাই গেছে, তার মানে হচ্ছে যে দুর্নীতির লেভেলটা কোথায় গেছে আমাদের। ওনার যদি ভয় না থাকতো উনি কি পালাই যেতেন? পালাই যেত না। এবং সেই সাথে আমাদের বাশার সাহেব এবং আমার সিলিপুরের যারা এইটা চালায়, তারাও মনে হয় পালাই গেছিল, তাই না? কেউই যায় নাই। আমার টাঙ্গাইলের ম্যানেজার সাহেব যথারীতি এখানে ছিলেন, শাহজাহানের এজেন্ট ছিলেন, ওনারা সবাই সবার জায়গাতে ছিলেন। হ্যাঁ, একটা সমস্যা হয়েছে যে মানুষ ওই সময়টাতে খুব প্যানিক ছিল। আপনারা দেখছেন যে সব বেশিরভাগ থানা পুড়ায় দেওয়া হয়েছে, জ্বালায় দেওয়া হয়েছে, অনেক ধ্বংসযজ্ঞ হয়েছে। সবাই আতঙ্কিত ছিল, আতঙ্কিত হয়ে মানুষ আসছে এখানে কাউন্টারে টাকা উঠানোর জন্য। একসাথে অনেক লোক চলে আসছে। একসাথে এত লোক আসলে তো ভাই কারো পক্ষে সম্ভব না টাকা দেওয়ার, পৃথিবীর কোন ব্যাংকের পক্ষেই সম্ভব না একসাথে সমস্ত গ্রাহক চলে আসলে। কারণ আপনার এই টাকা তো ভাই আমি এখানে সবকিছু রাখি না। এখানে 15 কোটি টাকা যদি ডিপোজিট থাকে, 15 কোটি টাকা উনি ওনার ভল্টে রাখে নাই, ওইখানে রাখতে হচ্ছে 10 লাখ টাকা ম্যাক্সিমাম, 8 লাখ টাকা বা 10 লাখ টাকা। কারণ ওনার এটাই রিকোয়ারমেন্ট, ডেইলি এইটাই দরকার হয়, এর বেশি দরকার হয় না। বাকি টাকা উনি হেড অফিসে পাঠিয়ে দিচ্ছে, হেড অফিস বিভিন্ন জায়গাতে এই টাকাগুলো ইনভেস্ট করছে, ব্যবসা করে আপনাদেরকে প্রয়োজন অনুযায়ী আপনার যার যতটুকু প্রফিট আসে তাকে সেই প্রফিট মাস হোক, 3 মাস হোক, 6 মাস হোক, বছর হোক, সেভাবে ডিস্ট্রিবিউট করে দিছে। এটাই ব্যাংকের সিস্টেম, এটাই ব্যাংকের মূল কাজ, যে আমি আপনার কাছ থেকে নিব, আরেকজনকে দিব, ওখান থেকে কিছু আর্ন করবো, আর্ন করে আপনাকে কিছু দিব, ব্যাংক কিছু রাখবে, ব্যাংক এটা দিয়ে চলবে।
কিন্তু একসাথে যদি সবাই চলে আসে এটা কারোর পক্ষে সম্ভব না। চলো। তো এই সমস্যার কারণে আসলে কিছু কিছু জায়গাতে কাস্টমাররা কিছু আনহ্যাপি ছিল, অসন্তুষ্ট ছিল। তো আল্লাহর রহমত যে এখন আর এরকম কোনো অসুবিধা নাই। আপনারা আপনাদের প্রয়োজন মতো যার যা প্রয়োজন সেই প্রয়োজন অনুযায়ী আপনি আপনার টাকা আপনার আউটলেট থেকে, আমার সাব ব্রাঞ্চ থেকে অথবা ব্রাঞ্চ থেকে নিতে পারবেন। আচ্ছা, এই আউটলেটে টাকা চেয়ে টাকা পান নাই এরকম কেউ কি আছেন? প্রয়োজনের সময় টাকা চাইছেন কিন্তু টাকা পান নাই এরকম কেউ কি আছেন এখানে আমাদের কোন আউটলেট থেকে? কোনো সারা শব্দ নাই, তার মানে থাকতেও পারে। আচ্ছা, যাই হোক, এখন যাই হোক, যদি ওই সমস্যাটুকু হয়তো একটা পর্যায়ে ছিল গত 3 মাস 4 মাস 5 মাস ধরে, আল্লাহর মতে আমরা আমাদের যেই সমস্যাটা আমরা ফেস করছিলাম সেই সমস্যা থেকে অনেকখানি বেরিয়ে আসছি, অলমোস্ট 90% বেরিয়ে আসছি। আপনাদের অন্তত এই লেভেলে কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ। আপনারা অনেকেই পত্রিকায় বিভিন্ন নিউজ দেখবেন যে ব্যাংক বন্ধ হয়ে যাবে, ব্যাংক মার্জ হবে, ব্যাংক বন্ধ হয়ে গেলে আপনার টাকার কি হবে, টাকা পাবেন না, এরকম অনেক নিউজ দেখেন না আপনারা টিভিতে, পত্রিকায়? এই তো আসে টিভিতে, তাই না? তো এখন পত্রিকার নিউজ আর টিভি নিউজ অনেক সময় অনেক উদ্দেশ্যেও করা হয়। তো সেটা আপনি যাচাই বাছাই করে নেবেন যে কেন এটা করা হয়েছে, এটা কি ঠিক মতো যাচাই বাছাই করে তারপরে নিউজটা দিল কিনা সেটা আপনাকে দেখতে হবে। সোশ্যাল ইসলামী ব্যাংকের স্ট্রেংথ এত কম না যে এত সহজে এই ব্যাংকটা বন্ধ হয়ে যাবে। আপনি দেখেন যে আমাদের 182টা সারা বাংলাদেশে শাখা আছে, আমাদের উপশাখা আছে 236টা, আমাদের এইরকম আউটলেট আছে সারা দেশে প্রায় 400, আমাদের কালেকশন বুথ আছে 250টার মতো। তো সব মিলে 900টা পয়েন্ট আছে, 900টা এরকম অফিস আছে যেখান থেকে আমরা কাস্টমারদেরকে সার্ভিস দেই। তো এই যে এতগুলা পয়েন্ট থেকে আমরা সার্ভিস দেই, ইসলামী ব্যাংক ছাড়া কয়টা ব্যাংক আছে যাদের এত জায়গা থেকে তারা সার্ভিস দিতে পারে? এত সহজ হবে না জিনিসটা। আপনি আমাদের যে আউটলেট গুলো আছে এই আউটলেটে অন্তত 1500 ফ্যামিলি কাজ করে, এই আউটলেট গুলা দিয়ে 1500 ফ্যামিলি চলে। আউটলেট গুলাতে 3.5 লাখ গ্রাহক আছে। আপনাদের গ্রাহকের টাকা প্রায় 800 কোটি টাকার উপরে শুধুমাত্র আউটলেটের টাকা জমা আছে। আমাদের ব্যাংক সাকসেসফুল করার জন্য আমাদের প্রত্যেকটা আউটলেটের সম্মানিত প্রপার্টার যারা আছেন তারা অসীম কষ্ট করেছেন, এবং বিশেষ করে শ্রীপুর বাজারের আউটলেটের যারা আছেন তারা কষ্ট করেছেন, তাদেরকে টাঙ্গাইল শাখার পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি। আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি, বিশেষ অতিথি বাজার কমিটির সম্মানিত চেয়ারম্যান মহোদয়, সভাপতি মহোদয় এবং আমাদের ভেতর থেকে আগত বিশেষ অতিথি জয়দাকে তাদের মূল্যবান বক্তব্য রাখার জন্য। প্রথমে হচ্ছে যে আপনারা হয়তো তার বারবার জিজ্ঞেস করতেছিল যে আপনাদের কোনো বিষয়ে কোনো কিছু জানার বা কোনো কষ্ট বা সুবিধা অসুবিধা আছে কিনা, এটার জন্য আজকে মহৎদের অনুষ্ঠান ছিল। আমি টাঙ্গাইল শাখা ব্যবস্থায়ক হিসেবে আপনাদের কাছে ওয়াদা দিয়ে যাচ্ছি, বিগত 3-4 মাস আপনাদেরকে অসীম কষ্ট দিয়েছি, বিভিন্নভাবে আমরা আপনাদের চাহিদা মতো টাকা দিতে পারি নাই। এরপর থেকে আমরা ইতিমধ্যেই ঘুরে দাঁড়িয়েছি, কখনো কেউ যদি কোনো টাকা জমা দেন আমাদের এই শ্রীপুর শাখায় হোক, হাসপাতালে হোক, নাগরপুর আউটলেটে হোক, আমাদের কাতুলি আউটলেট হোক, কিংবা টাঙ্গাইল শাখা হোক, যে কোনো জায়গায় থেকে আপনাদের চাহিদা মতো টাকা তুলতে পারবেন। আর হচ্ছে আপনারা অবশ্যই জানেন আমাদের বাজার কমিটির সভাপতি মহোদয় এবং আমাদের প্রধান অতিথি আমাদের মশিউর রহমান স্যার ইতিমধ্যে বলেছেন 5 আগস্টের পরে বাংলাদেশে একটা পরিবর্তন আসছে। এই পরিবর্তনে আপনাদেরকে একটু সহযোগিতা হতে হবে। ইসলামিক ব্যাংকগুলোর টিকে রাখার জন্য ইমানি যে দায়িত্ব, ইসলামিক অর্থনীতি টিকে রাখার যে দায়িত্ব, সেই দায়িত্বে আপনাদেরও সহযাত্রী হতে হবে। আমরা ব্যাংকের কর্মচারী হিসেবে আমাদের যতটুকু দায়িত্ব আছে আমরা পালন করব। প্লিজ আপনারা আমাদের সেবা নিতে আসবেন।
আপনারা জানেন আমাদের এখানে আপনাদের মুরব্বীদের জন্য আমাদের কিছু বয়স্ক অ্যাকাউন্ট আছে, মহিলাদের জন্য মহিলা অ্যাকাউন্ট আছে, বাচ্চাদের জন্য স্কুল অ্যাকাউন্ট আছে। আমাদের বিভিন্ন পর্যায়ে প্রত্যেকটা বিষয়ে আমাদের বিভিন্ন হিসাব আছে। অতএব আমাদের আমরা যারা স্কিম করি, বিভিন্ন স্কিম করি, আমাদের শিক্ষা শরীর, চিকিৎসা শরীর, আমাদের বিবাহ শরীর, আমাদের ছোট বাচ্চা কাচ্চাদের নিয়ে প্ল্যান থাকে যে বড় হলে আমি মেডিকেল কলেজে বা বিভিন্ন জায়গায় বড় হলে পড়াবো, তাদের জন্য টাকা সঞ্চয় রাখি, সেই সঞ্চয়ের জন্য শিক্ষা শরীর করতে পারে। অতএব আপনারা যখন যে ধরনের ব্যাংকিং করতে চান, আমাদের সিলিংপুর আউটলেটে যে সুবিধা পাবেন, টাঙ্গাইল শাখা গিয়েও পাবেন, ইভেন আমাদের ঢাকার প্রিন্সিপাল প্রধান শাখাতে গিয়েও সেই ধরনের সুবিধা পাবেন। আপনাদের কাছে আকুল আবেদন থাকে আমাদের সুবিধা সার্ভিসগুলো নেবেন। আমরা দায়িত্বহীনভাবে আপনাদের ওয়াদা করে যাচ্ছি, আগামী দিনেও আমরা অতীতেও যেভাবে আপনাদের পাশে ছিলাম, মাঝখানে কিছুদিন হয়তো আপনাদের কষ্ট দিয়েছি, এই জন্য আন্তরিকভাবে দুঃখিত। আগামী দিনেও আপনাদেরকে সেই সেবা দিতে চাই, আপনারা শুধু আমাদের সেবাটা গ্রহণ করবেন। আবারও এখানে যারা কষ্ট করে আসছেন সবাইকে ধন্যবাদ জেনে আমার বক্তব্য শেষ করছি, এবং আমার বক্তব্যের মধ্যে সভা শেষ হয়ে যাবে। একটি ছোট মোনাজাত আছে, এবং যাওয়ার সময় আপনারা একটু দয়া করে একটু সবার জন্য নাস্তার ব্যবস্থা আছে, একটু নাস্তা নিয়ে যাবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। আমাদের যে হুজুর ছিলেন, হুজুর তো স্কিপ করছে, মুরব্বী কেউ আছে একটু মজাদ করে না করার মতো? আমরা কতিপয় গুণাগার বান্দা, আল্লাহ এই ছিলেন বাজার আউটলেটে, আল্লাহ তোমার উদ্দেশ্যে হাত তুলেছি খোদা। আল্লাহ আজকের অনুষ্ঠানে প্রথমে কোরআন তেলাওয়াত শুরু করা হয়েছিল, তার যতটুকু যা তা লাখো কোটি কোটি বারে আল্লাহ আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারকে পৌঁছে। আল্লাহ আমাদের এই ব্যাংকের পরবর্তীতে যাতে ভালো মতো পরিচালিত হয়, আল্লাহ সেই জন্য তোমার কুদরতি রহমত নাজিল করো। আল্লাহ সর্বশেষ সকলের সুস্থ আল্লাহ তুমি রক্ষা করো, এ বলে আমিন।